ওয়েলকাম টু ফিজিক্স বার্নার। আজকে তোমাদেরকে ক্লাস 11-এর প্রথম চ্যাপ্টার ভৌত রাশির পরিমাপ ও মাত্রা এর থিওরি রেডি করব। তো ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখো। ভিডিওটি দেখার সাথে সাথে তোমরা খাতায় নোট ডাউন করতে শুরু করো। যে ইম্পর্টেন্ট পোর্শনগুলোকে আমি ভেরি ইম্পর্টেন্ট হিসাবে উল্লেখ করব সেগুলোকে অবশ্যই তোমরা মার্ক করতে শুরু করবে এবং ভিডিওটা শুরু থেকে শেষ অবধি ভালো করে পরিষ্কার করে দেখতে শুরু করো। যদি কোনো জায়গায় কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশানে তোমরা কমেন্ট করবে এবং এই ভিডিওর শেষে তোমাদেরকে অনুশীলন এবং প্রবলেম সেট এগুলোকেও করে দেওয়া হবে। এইভাবে ক্লাস 11-এ প্রত্যেকটা চ্যাপ্টার আজ থেকে শুরু করতে চলেছি। তো দেখি কতটা কি তোমাদের জন্য করতে পারি। তো শুরু করি। প্রথমে ক্লাস 11-এর যে প্রথম চ্যাপ্টার আছে অর্থাৎ চ্যাপ্টার 1, সেটা হচ্ছে ভৌত রাশির পরিমাপ ও মাত্রা। তোমাদেরকে ভিডিওটা শুরু হওয়ার আগে বলবো যে ভিডিওটা হাই রেজুলেশন অর্থাৎ 1080 পিক্সেলে দেখতে শুরু করবে, তাহলে পিকচার কোয়ালিটি পরিষ্কার পাবে। তো প্রথমে দেখো যেটা আমরা শুরু করছি সেটা হচ্ছে যে রাশি কাদেরকে বলা হয়। রাশি হচ্ছে যেসব পদার্থ পরিমাপযোগ্য, যেসব পদার্থ পরিমাপযোগ্য হয় তাদেরকে আমরা সাধারণত ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি হিসাবে ধরা হয়। কি বলা হয়? ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি। ইংরাজিতে একে বলা হয় যে দ্য পার্টিকেল বা ম্যাটার্স হুইচ আর মেজারেবল ইজ নন অ্যাজ ফিজিক্যাল কোয়ান্টিটি। তো এইটা হচ্ছে ভৌত রাশির ঘটনা, অর্থাৎ ভৌত রাশি থেকে আমি স্টার্ট করছি। এরপর এই যে ভৌত রাশি, এই ভৌত রাশিকে আবার অনেকগুলোভাবে ভাগ করা হয়। ভৌত রাশির মধ্যে প্রথমে যে ভাগটা হবে সেটা হচ্ছে আমাদের প্রাথমিক রাশি, যেটাকে ইংরাজিতে বলা হয় ফিজিক্যাল কোয়ান্টিটি। ফিজিক্যাল কোয়ান্টিটি প্রাথমিক রাশি কাকে বলা হয় না, যেসব ভৌত রাশি অন্য কোনো ভৌত রাশির উপর নির্ভরশীল নয়, অর্থাৎ যেসব ভৌত রাশি এক বা একাধিক অন্য কোনো ভৌত রাশির উপর নির্ভরশীল নয় তাদের প্রাথমিক রাশি বলে। মন দিয়ে শুনবে। প্রাথমিক রাশি হচ্ছে দোজ ফিজিক্যাল কোয়ান্টিটি হুইচ ইজ নট ডিপেন্ডেন্ট উইথ আনাদার ফিজিক্যাল কোয়ান্টিটি ইজ নট অ্যাজ আমাদের ফিজিক্যাল কোয়ান্টিটি। অন্য কোনো ফিজিক্যাল কোয়ান্টিটির উপর যখন সে নির্ভরশীল হয় না তখন সেগুলোকে প্রাথমিক রাশি হিসাবে ধরা হয়। এবং এই রাশিগুলোর ক্ষেত্রে আমরা সাধারণত ধরে নিই যে তিনটে ভৌত রাশিকে, সেটা হচ্ছে দৈর্ঘ্য, ভর আর সময়। পরবর্তীকালে আরও কতগুলো রাশিকে ব্যবহার করা হয়, তবে শুরুতে কিন্তু দৈর্ঘ্য, ভর এবং সময় এই তিনটে প্রাথমিক রাশিকে আমরা ব্যবহার করতাম। এই দৈর্ঘ্যকে ইংরাজিতে কি বলা হয়? লেন্থ বলা হয়। ভরকে ইংরাজিতে বলা হয় মাস, আর সময়কে বলা হয় ইংরাজিতে টাইম। এই তিনজন ফিজিক্যাল কোয়ান্টিটি বা প্রাথমিক রাশি অন্য কোনো ভৌত রাশির উপর নির্ভরশীল নয়, আর যার কারণে এদেরকে আমরা প্রাথমিক রাশি হিসাবে ধরব। এরপর প্রাথমিক রাশি তো এইগুলোকে ধরলাম। এরপর আমরা যেটা বলবো সেটা হচ্ছে লব্ধ রাশি কাকে বলা হয়। লব্ধ রাশিকে ইংরাজিতে বলা হয় ডিরাইভ কোয়ান্টিটি। ইংরাজি টার্মগুলো আমি ইউজ করছি কারণ ভবিষ্যতে যখন তোমরা এন্ট্রান্স এক্সাম দিবে, যেমন জয়েন্ট, তার সাথে নিট, এইসব পরীক্ষাগুলো যখন দিবে তখন ইংলিশ কোটেশনগুলো বা ইংলিশ টার্মগুলোকে তোমাদের মনে রাখতে হবে। ওই জন্য শুরু থেকে তোমরা হ্যাবিচুয়েট হও, তাহলে অনেক সুবিধা হয়। লব্ধ রাশি হচ্ছে যেসব ভৌত রাশি এক বা একাধিক অন্য কোনো ভৌত রাশির উপর নির্ভরশীল। তাহলে এইগুলো কী হবে না, এক বা একাধিক ভৌত রাশির উপর নির্ভরশীল। ওকে, তাহলে এক বা একাধিক ভৌত রাশির উপর নির্ভরশীল তাদেরকে কি বলবো? তাদেরকে লব্ধ রাশি বলে বা বলা হয়। এক বা একাধিক ভৌত রাশির উপর, অর্থাৎ দোজ ফিজিক্যাল কোয়ান্টিটি হুইচ আর ডিপেন্ডেন্ট অন মোর দেন ওয়ান ফিজিক্যাল কোয়ান্টিটি ইজ নন অ্যাজ এ লব্ধ রাশি বা বলা হয় ডিরাইভ কোয়ান্টিটি। এরপর লব্ধ রাশি কারা হয় একটু বুঝতে শুরু করো যে লব্ধ রাশি কাদেরকে বলবো। দেখো লব্ধ রাশি বলবো কাদেরকে, দেখো যদি তুমি বলকে ধরো তাহলে বল মানে এফ দিয়ে ডিনোট করা হয়, আর বল সমান কী হয়? এম ইন্টু এ, অর্থাৎ ভর ইন্টু ত্বরণ। ঠিক আছে, মাস ইন্টু অ্যাক্সিলারেশন।
তাহলে এইখানটায় দেখো ভর তো ভর হলো, কিন্তু ত্বরণ মানে তোমরা জানো ক্লাস 9-এ তোমরা পড়েছো যে বেগ বাই সময় হয়। অর্থাৎ এক কথায় যদি বলি তাহলে লিখতে পারি ভর, আর বেগের জায়গায় লিখতে পারি সরণ বাই সময়ের স্কোয়ার। তাহলে এই জায়গা থেকে তোমাদের কি ক্লিয়ার হচ্ছে? দেখো ভর বলতে গেলে কাকে লাগছে, আমাদের এই যে ভর মাস। সরণ মানে কি দূরত্বের কথা, এক কথায় দূরত্ব হিসাবে ধরছি, কিন্তু সরণ দূরত্ব এক জিনিস নয়, তাও ডিস্টেন্স হিসাবে তো মেজার করবো, তাহলে সেটা হচ্ছে দৈর্ঘ্যের হিসাব, লেন্থের জায়গা। আর সময় মানে হচ্ছে এই যে সময়। তাহলে বল হচ্ছে এমন একটা রাশি, ভৌত রাশি, যে রাশিটা 3টে প্রাথমিক রাশি দ্বারা গঠিত। তাহলে এই জন্য বলকে আমরা কি রাশি হিসাবে ধরবো না, এ হচ্ছে আমাদের লব্ধ রাশি। তাহলে লব্ধ রাশি কত মানে এক বা একের অধিক, এখানে 3 জনকেই ব্যবহার হচ্ছে। ঠিক একইভাবে যদি তুমি ভরবেগের কথা বলো, ভরবেগের ইংরেজি কি না, ভরবেগ হচ্ছে মোমেন্টাম, পি দিয়ে ডিনোট করা হয়, সেটা হচ্ছে ভর আর বেগের গুণফল। তাহলে ভর হচ্ছে এম আর বেগ হচ্ছে ভি। তাহলে এখানে দেখো ভর ভরের জায়গায় লিখলাম, বেগের জায়গায় আবার কি লিখতে পারা যায়, সরণ বাই সময়। দেখো এখানেও কিন্তু ভর, এই যে ভর ব্যবহার হচ্ছে প্রাথমিক রাশির উপর, সরণ মানে দৈর্ঘ্যের কথা, সময় মানে হচ্ছে এই যে টাইমের কথা, এই যে সময়। তাহলে 3টে প্রাথমিক রাশিকে ব্যবহার করে এই রাশিটা তৈরি হচ্ছে, ওই জন্য এই রাশিগুলোকে কি বলা হয়, এই রাশিগুলোকে আমাদের লব্ধ রাশি হিসাবে ধরা হয়। ভালো করে বুঝো। তাহলে এদেরকে আমরা কি বলবো, এরা হচ্ছে লব্ধ রাশি হিসাবে ধরা হবে। এরপরে এই যে জিনিসটা কথা বললাম, এই রাশির কথাটার পর এইখানে আমরা বলবো যে এককবিহীন রাশি তাহলে কাকে বলে। হ্যাঁ, এককবিহীন রাশি। এককবিহীন রাশিকে বলা হয়, আগে এককবিহীন রাশি বলতে গেলে তোমাদেরকে বলবো যে যেসব রাশি দুটি সমজাতীয় রাশির অনুপাত তাদেরকে এককবিহীন রাশি বলা হয়। এককবিহীন রাশি বলা হয়। এবার তোমার কোশ্চেন হবে যে স্যার একক কথাটা বললেন, তাহলে এককের একটু ডিটেলসটা আগে বলুন। অবশ্যই দেখো, ভৌত রাশি পরিমাপ করার জন্য এককের প্রয়োজনীয়তা অপরিসীম। কারণ যে কোনো একটা ভৌত রাশিকে পরিমাপ করতে গেলে তার এককের দরকার হয়, না হলে ভৌত রাশি পরিমাপ হবে না। কেমন না, দেখো ভৌত রাশি পরিমাপ সমান লেখা যায়, ভৌত রাশির পরিমাপ সমান লেখা যায়, মন দিয়ে শুনছো, যে সাংখ্যমান ইন্টু একক। সাংখ্যমান আর একক এই দুটোর গুণফলে একটা ভৌত রাশি পরিমাপ করা হয়। এরপর বলবে যে কেমন, এক্সাম্পল দেখো, যদি তোমাকে বাড়ি থেকে বলা হয় যে বাজারে গিয়ে আলু কিনে আন, তখন তুমি জিজ্ঞাসা করবে বা তোমার বাড়ির লোকই তোমাকে বলবে যে 10 কিলো আলু নিয়ে আসবি। তাহলে দেখো আলুর পরিমাপ অর্থাৎ ভৌত রাশিটা কি, ভৌত রাশিটা হচ্ছে আলু, আর সেটা কি বলছে 10 কেজি নিয়ে আসবে। তাহলে 10 কেজি, এই যে 10 কথাটা ইউজ করছো, এটা হচ্ছে তার সাংখ্যমানকে প্রকাশ করছে। আর এই কেজি কথাটা যে ইউজ করছো, এটা তার একককে প্রকাশ করছে। তাহলে ভৌত রাশিটিকে পরিমাপ করতে গেলে কি কি লাগছে না, একটা সাংখ্যমান লাগছে, একটা কেজি অর্থাৎ তার একক লাগছে। তখন পারফেক্ট ভৌত রাশিকে তুমি পরিমাপ করতে পারবে। তুমি বাজার গিয়ে যদি বলো যে কাকু আমাকে কেজি আলু দাও, এই কেজি আলু দাও বলে তো কিছু বলা যাবে না, তাহলে তখনই তোমাকে সেই কাকু তোমাকে জিজ্ঞাসা করবে যে কত কেজি আলু নেবে। অর্থাৎ কত মানে সে কি বলতে চাইছে যে সাংখ্যমানটা বলো তুমি। সাংখ্যমান ছাড়া কিন্তু এখানে এক্সপ্লেন করা মানে পরিষ্কার নয়। ঠিক একইভাবে তুমি বাজারে গিয়ে যদি বলো 10 আলু দাও, তাহলে সেটা পারফেক্ট নয়। তাহলে ভৌত রাশি পরিমাপ করার জন্য দুজনকে একসাথে লিখতে হবে। এরপর কোশ্চেন হচ্ছে যে একক, যে কোনো একক কি সব জায়গাতে ব্যবহার হয় না, নির্দিষ্ট ভৌত রাশির ক্ষেত্রে, নির্দিষ্ট ভৌত রাশির পরিমাপের ক্ষেত্রে নির্দিষ্ট একক ব্যবহার করা হয়। ঠিক আছে, একদম বেসিক থেকে শুরু করছি, ব্যবহার করা হয়। নির্দিষ্ট ভৌত রাশি পরিমাপ করতে গেলে নির্দিষ্ট একক দরকার হবে। যেমন ধরো তুমি যদি দৈর্ঘ্য নিয়ে আলোচনা করো, তখন সেক্ষেত্রে তুমি কি লিখতে পারো, সেন্টিমিটার, মিটার, ফুট, এগুলোকে তুমি ইউজ করতে পারো, ইঞ্চি। কিন্তু তুমি যদি বলো যে আমার কোমরের সাইজ হচ্ছে
32 কেজি। ব্যাস, হাসতে শুরু করবে সবাই। 32 ঠিক আছে, হতে পারে এটা সাইজ, কিন্তু কেজিটা তো নয়, কারণ কেজিটা তো ভর হিসাবে পরিমাপ করা হয়। তাহলে দেখো, সাংখ্যমানটা ঠিক বলে এককটা যেহেতু ওই বস্তুটা বা ওই ভৌত রাশিটি পরিমাপ করার জন্য যথেষ্ট নয় বা পারফেক্ট নয়, যার জন্য কী হয়ে গেল না, কথাটা ভুল হয়ে গেল। ঠিক আছে, তাই আমি এখানে বলতে চাইছি যে এককের প্রয়োজনীয়তা কতটা ইম্পর্ট্যান্ট বা একে কতটা ভ্যালুয়েবল হিসাবে ধরা হয়। এরপর ভৌতরাশির এককে সাধারণত 3টে টাইপে ব্যবহার করা হয় বা 3 ধরনের হয়ে থাকে, 3 টাইপস হয়। ফার্স্ট যেটা হয় সেটা হচ্ছে সিজিএস। তোমরা ক্লাস 9-এ জেনে গেছো সিজিএস এর ফুল ফর্ম হচ্ছে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। ঠিক আছে, সিজিএস কথা মনে হচ্ছে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। দেখো, এই যে 3টে নাম বললাম, এই 3টে নাম কোথা থেকে আসছে না, এই যে জায়গা সেন্টিমিটার মানে কার জন্য লাগাচ্ছি না, দৈর্ঘ্যের জন্য ব্যবহার করছি সেন্টিমিটারটা, ভালো করে দেখবে। গ্রামটা কার জন্য ব্যবহার করছি, ভরের জন্য। সেকেন্ডটা কার জন্য ব্যবহার করছি, সময়। তাহলে এই 3জন প্রাথমিক রাশির উপরেই কিন্তু এই এককগুলোকে ডিপেন্ড করা হচ্ছে বা নির্ভরশীল। 2 যেটাকে ইউজ করা হতো সেটা হচ্ছে MKS, এটাকে বলা হচ্ছে মিটার, এটাকে বলছে কিলোগ্রাম, আর এটাকে বলা হচ্ছে সেকেন্ড। এটা কি বলছে, মিটার, কিলোগ্রাম, সেকেন্ড। আর 3 নম্বরে যাকে ইউজ করা হতো সেটা হচ্ছে APS, যেটাকে বলা হয় ফুট, পাউন্ডাল, সেকেন্ড। ঠিক আছে, 3টের ফুল ফর্মগুলো বললাম। এই যে 3টে ইউনিটের মধ্যে APS ইউনিটটাকে আমাদের বলা হয় কি, ব্রিটিশ ইউনিট। এটা কি বলা হয়, ব্রিটিশ ইউনিট। অর্থাৎ ব্রিটিশরা যখন শাসনকাল করেছিল আমাদের ইন্ডিয়ার উপরে, সেই টাইমে এই ইউনিটটিকে ব্যবহার করেছিল, আর যার কারণে এই ইউনিটটাকে আমাদের APS ইউনিট বা ব্রিটিশ ইউনিট বলা হয়। আজ পর্যন্ত কিছু ভৌতরাশি পরিমাপ করার জন্য এই ব্রিটিশ ইউনিটকে আমরা ব্যবহার করে থাকি। তাহলে এইটি হচ্ছে আমাদের APS বা ব্রিটিশ ইউনিট হিসাবে ধরা হয়। এরপর দেখো, 3টে ভৌতরাশিকে পরিমাপ করতে গেলে তখন তো খুব চাপ। যেমন ধরো, কোনো একটা ভৌতরাশিকে কেজিতে প্রকাশ হচ্ছে, কেজিকে আবার গ্রামে কনভার্ট করা যায়, আবার 1 গ্রাম মানে কত পাউন্ডাল সেটা দেখতে হবে। তাহলে একটা ভৌতরাশির বিভিন্ন রকম একক হওয়ার জন্যে তাকে মেজার করা খুব চাপ। আর সেই চাপকে সমাধান করার জন্যে 1960 সালে, কত সালে আমি বলছি, 1960 সালে আমাদের একটা কনফারেন্স করেছিল, এবং সেই কনফারেন্সটার নাম দিয়েছিল ইন্টারন্যাশনাল কনফারেন্স অফ ওয়েট অ্যান্ড মেজারমেন্ট। এই একটা কনফারেন্স হয়েছিল যেখানে আমাদের ওয়েট এবং মেজারমেন্টের উপরে 1960 সালে তৈরি করা ছিল, যেটা হেল্ড হয়েছিল কোথাতে না, সুইজারল্যান্ডে যে জেনেভা বলে একটা শহর আছে সেই জায়গাতে হয়েছিল, এবং সেটা হয়েছিল কত সালের মধ্যে, 1960 সালে। এবং কিছু বহুদেশীয় চুক্তির মধ্যেও সমাধান হয়। তারা সেইখানে বলে যে কিছু ফিজিক্যাল কোয়ান্টিটি আমরা চয়েস করব, আর সেই ফিজিক্যাল কোয়ান্টিটির একটি নির্দিষ্ট ইউনিট হবে, আর যে ইউনিট হবে ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড। অর্থাৎ তুমি এই বিশ্বব্রহ্মাণ্ডে যে কোনো জায়গাতে ওই ফিজিক্যাল কোয়ান্টিটির ওই ইউনিট নিয়ে যে কোনো বস্তুকে কিনতে এবং বেচতে পারবে। ঠিক আছে, তাহলে এই জায়গাটার জন্যে আমাদের একটা স্পেশাল ইউনিটকে ইউজ করা হয়েছিল, আর সেই ইউনিটটার নাম দেওয়া হয়েছিল এসআই ইউনিট। খেয়াল করবে, এই যে এসআই ইউনিটের কথা বলা হচ্ছে, এটা MKS ইউনিটেরই একটা রূপ, কিন্তু নাম দিয়েছিল এসআই ইউনিট। এই এসআই ইউনিটের ফুল ফর্ম কি, এই এসআই ইউনিটের ফুল ফর্ম হচ্ছে সিস্টেম অফ ইন্টারন্যাশনাল ইউনিট। ওকে, তাহলে এই ইউনিটটার নাম কি, সিস্টেম অফ ইন্টারন্যাশনাল ইউনিট, অর্থাৎ বাংলায় বলা হয় আন্তর্জাতিক পদ্ধতি। কি বলা হয়, আন্তর্জাতিক পদ্ধতি। এটা হচ্ছে সিস্টেম অফ ইন্টারন্যাশনাল ইউনিট। এই ইউনিটটা ব্যবহার করার পর 7টা ভৌত রাশিকে চয়েস করা হয়েছিল। দেখো, এতক্ষণে আমরা কি দিয়েছিলাম, 3টে ভৌত রাশির কথা। এখন যে 7টা ভৌত রাশিকে ধরা হয়েছিল, 7টি ভৌত রাশিকে ধরা হয়েছিল, সেই 7টা ভৌত রাশি কী ছিল, দৈর্ঘ্য, ভর, সময়, 3টে হলো। তারপরে ছিল কি, প্রবাহ মাত্রা। তারপর কি না, প্রবাহ মাত্রার পর হচ্ছে উষ্ণতা বলতে পারো বা তাপমাত্রা বলতে পারো। তাহলে কটা হলো, 1 2 3, পাশে দিই পয়েন্টগুলো, 1 2 3 4 and 5, আর দুটি হবে 6 আর 7। 6 হচ্ছে পদার্থের পরিমাণ, আর 7 হচ্ছে
দীপন প্রাবল্য, এই 7টা ভৌত রাশিকে চয়েস করা হয়েছিল। ইংরাজিতে এদের প্রত্যেকটা নাম বলি। এটা হচ্ছে লেন্থ, এটা হচ্ছে মাস, এটা টাইম, এটা হচ্ছে আমাদের কারেন্ট, ইলেকট্রিক কারেন্ট বললে বেটার হয়, এটা হচ্ছে টেম্পারেচার, এটা হচ্ছে অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, আর এটা হচ্ছে ইন্টেন্সিটি অফ লাইট অর্থাৎ দীপন প্রাবল্য। এবং এই ভৌত রাশিগুলোকে এসআই ইউনিটের নাম দেওয়া হয়েছিল। যেমন দৈর্ঘ্যের ক্ষেত্রে ধরা ছিল মিটার, বাংলাতেও লিখতে পারো, আমি ইংরাজিতে লিখছি। ভরকে ইংরাজিতে লেখা হয়েছিল কিলোগ্রাম, যেটাকে শর্টে আমরা কী লিখি, কেজি। সময়কে লিখেছিলাম সেকেন্ড, প্রবাহ মাত্রা অ্যাম্পিয়ার, উষ্ণতা হচ্ছে কেলভিন, পদার্থের পরিমাণ হচ্ছে মোল, আর দীপন প্রাবল্য ক্যান্ডেলা। এরপর তোমাদের ক্লাস 11 এসে যদি কোশ্চেন করে এইখান থেকে, তাহলে এই 6 আর 7 নাম্বার কোশ্চেন দুটোই করতে পারে। পদার্থের পরিমাণ যেটা অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, সেটা মোল দিয়ে প্রকাশ করা, দীপন প্রাবল্য ক্যান্ডেলা। ক্যান্ডেলা পেছনে তোমাদের মনে রাখার সুবিধা কি না, দ্বীপের কথা বলেছি, ক্যান্ডেল অর্থাৎ মোমবাতি প্রদীপের কাজ করে, তাহলে ক্যান্ডেল থেকে ক্যান্ডেলা, এরকমভাবে একটা মনে রাখার সুবিধা আছে। তো এই সব ভৌত রাশিগুলোকে ব্যবহার করা হয়েছিল। তো এই সব ভৌত রাশির ক্ষেত্রে আমাদের এসআই ইউনিট এইগুলো হয়। এবং কতগুলো ভৌত রাশি বলবো, আর সেই ভৌত রাশির ক্ষেত্রে তাদের ক্ষেত্রে প্রত্যেকটার কত কী কী একক হয় সেগুলো বলা হবে। এরপর চলে আসি সোজা এককহীন রাশির কথা। তাহলে এককহীন রাশি কি বললাম না, যেসব ভৌত রাশি দুটি সমজাতীয় রাশির অনুপাত হবে তাদের এককহীন রাশি বলবে। এবার সমজাতীয় রাশি কারা হয়, ধরো বিকৃতি হচ্ছে একটা সমজাতীয় রাশি। বিকৃতিকে ইংরাজিতে বলা হয় স্ট্রেন। বিকৃতি কি না, বিকৃতি হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন বাই প্রাথমিক দৈর্ঘ্য। কি বলছি, দৈর্ঘ্যের পরিবর্তন বাই প্রাথমিক দৈর্ঘ্য। দেখো দৈর্ঘ্যের পরিবর্তন বললেও সেটা তো একক কী দেবে, হয় সেন্টিমিটার কিংবা মিটার। তাহলে সেখানে কি হচ্ছে, হয় সেন্টিমিটার ইউজ করবো কিংবা মিটার। প্রাথমিক দৈর্ঘ্য সেটাও সেন্টিমিটার বা মিটার। আলটিমেট কেটে গেলে কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। যখনই এককটা 1 হয়ে যাবে তখনই সেটা মনে রাখবে সেটা কি না একক ভিন্ন রাশি হিসাবে ধরা হয়, সেটা ইউনিট লেস কোয়ান্টিটি। ঠিক আছে, কি বলা হয়, ইউনিট লেস কোয়ান্টিটি। তো এইটা হচ্ছে ভৌত রাশি পরিমাপের ক্ষেত্রে ব্যবহার করা হয়। একইভাবে আপেক্ষিক গুরুত্ব হয়, পারমাণবিক গুরুত্ব হয়, অনেক হয়। তাহলে আপেক্ষিক গুরুত্ব যেটাকে আমাদের বলা হয় স্পেসিফিক গ্র্যাভিটি। আপেক্ষিক গুরুত্বে কি হয় না, আপেক্ষিক গুরুত্বে কোনো পদার্থের ঘনত্ব বাই 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব। ঠিক আছে, তাহলে কোনো পদার্থের ঘনত্ব বাই 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব। দেখো উপরেও ঘনত্ব নিচেও ঘনত্ব, তাহলে দুটো কি একই ভৌত রাশি। তাহলে উপরেও যা একক নিচেও সেম একক, আর সেম একক হয়ে গেলে এককগুলো কী হবে, কেটে যাবে, যার জন্য এদের যে এককটা আসবে 1। তাহলে এই যে বিকৃতি, আপেক্ষিক গুরুত্ব, তার পারমাণবিক গুরুত্ব, এগুলো সবই আমরা কি রাশি হিসাবে ধরবো, একক ভিন্ন রাশি হিসাবে। তাহলে খাতায় পুরোটা নোট ডাউন করো, কীভাবে কি বললাম সেগুলোকে একবার কমপ্লিটলি দেখে নাও। এরপরে দেখো তাহলে আমি কি কি রিভিশন করলাম, একবার দেখো ভৌত রাশির কথা বললাম, প্রাথমিক রাশি, লব্ধ রাশি। তারপরে আমরা যদি এককের কথা বলি, এককের ক্ষেত্রে কটা টাইপ হয় সেগুলো করলাম। তারপরে কি না একক ভিন্ন রাশি কাদেরকে বলা হয়, এটা হয়ে গেল কন্টিনিউ। এরপরে চলে আসছি আমরা সোজা নেক্সট জায়গা, সেটা হচ্ছে আমাদের এরপরে নেক্সট আমরা শুরু করব কি না এককের যে কথা বলা হলো। এরপর এককের ক্ষেত্রে যে কোন ধরনের একক কোন ভৌত রাশির ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে সেগুলোকে আমাদের জানতে হবে, কারণ এগুলোকে কোশ্চেন হিসেবে দেওয়া হয়। তারপরে আমরা বিভিন্ন রকম একক ভিন রাশি কি হয় এবং একক ভিন রাশির ক্ষেত্রে কেমনভাবে প্রকাশ করা হয় সেগুলো সব বলবো। তো প্রথমে হচ্ছে ভৌত রাশির পরিমাপগুলো কীভাবে করা হয়। যে ভৌত রাশির একক এবং কি বিভিন্ন ভৌত রাশি। দেখো বিভিন্ন ভৌত রাশির এককের ক্ষেত্রে ভৌত রাশির নাম, তার সিজিএস এবং তার এসআই একক, এই দুটোকে সাধারণত ব্যবহার করা হয়। যদি বলো এপিএস এককটা, হ্যাঁ করতে পারো এপিএসটা, কিন্তু এপিএস সচরাচর সব ভৌত রাশির ক্ষেত্রে ব্যবহার হয় না। যে দুটো ব্যবহার করা হয় সেটা হচ্ছে সিজিএস আর এসআই। এরপর এক এক করে ভৌত রাশির নাম বলবো। দেখো এই ভৌত রাশির যে এককগুলো হয় সেগুলো মুখস্থ করতে যাও না, মন দিয়ে শুনবে আর কীভাবে একে এক্সপ্লেন করা আছে সেটা ভালো করে বুঝো। যেমন প্রথমে আছে দৈর্ঘ্য, তার দৈর্ঘ্যের ক্ষেত্রে কী হবে সেন্টিমিটার, আর এর ক্ষেত্রে হবে মিটার, এর ক্ষেত্রে হবে ফুট, হয়ে গেল। দৈর্ঘ্যের পর আছে কি না ভর,
ভরকে ইংরেজিতে মাস বলা হয়, তাহলে এর ক্ষেত্রে কী হবে গ্রাম, কেজি আর পাউন্ডার। পাউন্ডার পিবি হিসাবে ধরতে পারা যাবে, এলবি হিসাবে ধরা হয় অনেক সময়, এলবি হিসাবে ধরা হয় পাউন্ডার বা পাউন্ড যেটা বলবে। তারপর হচ্ছে সময়। ওকে, সময়টার ক্ষেত্রে কীভাবে করছি না, সময়ের ক্ষেত্রে অল টাইম কী হয় সেকেন্ড, সেকেন্ড, সেকেন্ড অ্যান্ড সেকেন্ড। তো সময়ের ক্ষেত্রে কী হলো সেকেন্ড, সেকেন্ড, সেকেন্ড। এরপরে যেটা দরকার সেটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল। এরপরে দেখো বোঝা শুরু হয়ে গেল। দেখো ক্ষেত্রফল যখন ব্যবহার করা হয় তখন আমরা কী লিখি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বা দৈর্ঘ্যের স্কোয়ার। যেমন আয়তক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বলি, বর্গক্ষেত্রের ক্ষেত্রে বাহু স্কোয়ার। তাহলে এখানে আলটিমেট দুটো জিনিসকে লাগে, একটা দৈর্ঘ্য কিংবা প্রস্থ। তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থকে গুণ করলে তখন ক্ষেত্রফল আসে। তার দৈর্ঘ্যকেও সেন্টিমিটার, প্রস্থকেও সেন্টিমিটার। তা দুটো সেন্টিমিটার গুণ করলে কী হবে সেন্টিমিটার স্কোয়ার, যেটা বাংলায় বলা বর্গ সেমি। আচ্ছা এসআই করলে কী হবে তখন মিটার স্কোয়ার, বর্গ মিটার। আর এখানে কী হবে ফুট স্কোয়ার বা বর্গ ফুট। তাহলে এটা হচ্ছে ক্ষেত্রফলের জায়গা হলো। ক্ষেত্রফলের পর তোমাদেরকে যদি বলি আয়তন, আয়তন হচ্ছে ইংরেজিতে ভলিউম বলা হয়। আয়তনের ক্ষেত্রে তিনজনকে ব্যবহার করা হয়। একটা বাড়ির ক্ষেত্রে যখন আয়তন বলবো তখন দৈর্ঘ্য প্রস্থর সাথে আর একটা টার্ম কি ইউজ করা হয় সেটা হচ্ছে উচ্চতা, লেন্থ, ব্রেথ অ্যান্ড হাইট। এই তিনজনের যখন মাল্টিপ্লাই করা হয় তাহলে এও সেন্টিমিটার, এও সেন্টিমিটার, এও সেন্টিমিটার, তিনবার সেন্টিমিটার গুণ করলে সেমি কিউ, এখানে হবে মিটার কিউ, এক্ষেত্রে হবে ফুট কিউ। আর সেমি কিউ হওয়ার জন্য কি বলা হয় না ঘন সেমি, ঠিক আছে, বা ইংরাজি বলে কিউবিক সেন্টিমিটার। আর একে কিন্তু আরেকটা নামে অভিহিত করা হয় সিসি, কি বলা হয় সিসি, অর্থাৎ কিউবিক সেন্টিমিটার হিসাবে ধরা হয়ে থাকে। তাহলে এটা হয়ে গেল তোমার আয়তন। আয়তনের পর আমরা চলে আসবো ঘনত্ব। ঘনত্ব ইংরাজিতে বলা হয় কি ডেনসিটি। এরপর ইংরাজি টার্মগুলি ইউজ করছি। ঘনত্ব ডি সমান কি হয় m/v, অর্থাৎ ঘনত্ব সমান হচ্ছে ভর বাই আয়তন। ঘনত্ব সমান কি হয় ভর বাই আয়তন। তাহলে ঘনত্ব ক্ষেত্রে কীভাবে ইউজ করবে, দেখো উপরে ভর আছে তাহলে ভরের জন্য কী হবে গ্রাম, আর নিচে আয়তন আছে, আয়তনের জন্য সিজিএস পদে সেমি কিউ হয়। তাহলে হয় পার সেমি কিউ ইউজ করতে পারো, অথবা এটা বলছে অথবা দাগ দিচ্ছি, তাহলে গ্রাম ইন্টু সেন্টিমিটার টু দি পাওয়ার -3, যে কোনো একটা, ওইটা বাই এইটা নয়, এইটা অথবা এইটা। যদি তুমি পার চিহ্নটা না ইউজ করো, স্ল্যাশটা না ইউজ করো, তাহলে তুমি -3 শো করবে। এক্ষেত্রে উপরে ভর আছে তাহলে ভর হওয়ার জন্য কেজি, আর নিচে কি আছে আয়তন আছে, তাহলে কী হবে মিটার কিউ, তাহলে পার মিটার কিউ। এটাকে কীভাবে লিখতে পারে কেজি মিটার টু দি পাওয়ার -3, এটা হয়ে গেল ব্যাপার। এখানে যদি তুমি করো তাহলে এখানে দেখো এলবি মানে পাউন্ড, পার কি ফুট কিউ। এলবিটাকে কি বলছি, এলবির পাশটায় লিখে রাখি পাউন্ড হিসাবে ধরা হয় এলবিকে। তাহলে ঘনত্ব হয়ে গেল, ভালো করে দেখছো। ঘনত্বের পর আমরা চলে আসব 7 নম্বরে। ধরো আমরা এরপর শুরু করছি যে সরণ। সরণকে আমরা এস দিয়ে ডিনোট করি। সরণ মানে আলটিমেট দূরত্বের কথা, আর দূরত্বের কথা বললেই তখন কিসের কথা আসে লেন্থ অর্থাৎ সেন্টিমিটার, এই ক্ষেত্রে হবে মিটার, আর এই ক্ষেত্রে হবে ফুট। সরণের পর যদি বেগের কথা বলি, বেগ মানে ভেলোসিটি, আর ভেলোসিটি মানে কি হয় সরণ বাই সময়। আর সরণ বাই সময় হলে উপরে সেন্টিমিটার, নিচে সেকেন্ড, তার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড, ফুট পার সেকেন্ড। এগুলো খুব ইম্পর্টেন্ট। পরের যে চ্যাপ্টার আছে একমাত্রিক গতি, সেই চ্যাপ্টারে এইগুলো সম্বন্ধে আরও এক্সপ্লেনেশন করা হবে ডিটেলসে। এরপরে 9 আছে বেগের পর হচ্ছে ত্বরণ। ত্বরণকে অ্যাক্সিলারেশন বলা হয়। আর ত্বরণ মানে কি হয় বেগ বাই সময়। তাহলে বেগের জন্য হলো সেন্টিমিটার পার সেকেন্ড, আবার একটা সেকেন্ড, তাহলে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। মিটার পার সেকেন্ড, আবার নিচে একটা সেকেন্ড কারণ সময় আছে, তাহলে মিটার পার সেকেন্ড স্কোয়ার। ফুট পার সেকেন্ড স্কোয়ার। ওই জন্যে তোমরা ক্লাস 9-এ যখন পড়েছিলে তখন তোমরা জানো যে ত্বরণ একক প্রকাশ করার জন্যে আমরা সেকেন্ডকে দুবার ব্যবহার করে থাকি, এই কারণে। এরপরে ত্বরণ যা আর মন্দনও তো সেই একই, তাহলে ত্বরণ আর মন্দন, মন্দনকে 10 নম্বরে যদি আর দিয়ে ডিনোট করি, এইটা হচ্ছে বেগ বাই সময়। উপরেরটা কি বেগ বৃদ্ধি বাই সময়, নিচেরটাকে বেগ হ্রাস বাই সময়। একক কিন্তু একই থাকে, সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার, ফুট পার সেকেন্ড স্কোয়ার। এরপরে তোমাদেরকে যেটা বলবো, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হিসাবে ধরা হয়, সেটা হচ্ছে বল। বল এফ সমান কি হয় এম এ, ভর ইন্টু আমাদের ত্বরণ। তাহলে এটাকে কিভাবে ইউজ করা হবে, দেখো এদের আবার দু ধরনের একক হয়, একটা অভিকর্ষীয় একক হয় আর একটা পরম একক হয়। এখন যে এককগুলোকে ইউজ করব, প্রথমে আগে অভিকর্ষীয়টা লিখি। ভরের জন্য কি লেখা যাবে গ্রাম, আর ত্বরণের জন্য কি এইমাত্র লিখলাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার।
কিন্তু এই যে এককটা এটা হচ্ছে অভিকর্ষী একক, বলা হয় কি না বলা হয় ডাইন। কি বলা হয় ডাইন। আর এর ক্ষেত্রে কি বলবো না কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, কিন্তু বলা হবে কি নিউটন, স্যার আইজাক নিউটনের নাম অনুসারে হয়। আর এর ক্ষেত্রে যদি বলা হয় তাহলে কী হবে পাউন্ড, এলবি পাউন্ড ফুট পার সেকেন্ড স্কোয়ার। এর কিন্তু পরম একক কিছু হয় না, দুটোরই একক হয়, সেটা হচ্ছে ডাইন আর নিউটন। আর এক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে, একটা ইকুয়েশন, যে 1 নিউটন মানে হয় 10⁵ ডাইন। 1 নিউটন মানে কত হয় 10⁵ ডাইন। তো এই জায়গাটা একটু মনে রাখার চেষ্টা করবে। 11 পর 12 যেটা সেটাতে কি আছে না 12তে আমাদের যেটা বলতে হবে সেটা বল তো হলো, যদি বলি ভরবেগ, ভরবেগ কিন্তু পি দিয়ে ডিনোট করা হয় ভর ইন্টু বেগের গুণফল, তাহলে ভরের জন্য কি হবে গ্রাম, আর বেগের জন্য কি সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে এটা কোন এককে হলো সিজিএসি। এখানে দেখো এখানে হচ্ছে কেজি, আর এটার জন্য হবে মিটার পার সেকেন্ড, আর এটার জন্য কি হবে পাউন্ড, আর এখানে হবে ফুট পার সেকেন্ড। তাহলে দেখো গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড, কেজি মিটার পার সেকেন্ড, আর পাউন্ড আর ফুট পার সেকেন্ড। তো এইটা হলো ভরবেগের ঘটনা। এরপর তুমি যদি বলো যে কার্য আর শক্তি, দেখো কার্য আর শক্তি নামটা আলাদা হলেও ঘটনাটা এক, কারণ কোনো একটা বস্তু কার্য করার সামর্থ্যকেই তার শক্তি বলা হয়। ওই জন্য কার্য আর শক্তি দুজনের ক্ষেত্রে এককটা সেম থাকে। কার্য আর শক্তির ক্ষেত্রে আমরা বলি কার্য মানে কি লেখা যায় বল ইন্টু সরণ, ডাব্লিউ সমান এফএস। হেফ কথা মনে হচ্ছে বল আর এস কথা মনে হচ্ছে সরণ। তার বলের জন্য কি হবে তোমরা জানো ডাইন, আর সময়ের জন্য সরণের জন্য কি হবে সরণের জন্য আমরা সেন্টিমিটার, তাহলে ডাইন সেন্টিমিটার। বাংলায় লিখলাম, এখানে কি বলবো নিউটন মিটার, হ্যাঁ পার নয় নিউটন মিটার। তাহলে এটা হচ্ছে ডাইন ইন্টু সেন্টিমিটার, আর এটা হচ্ছে নিউটন ইন্টু মিটার। আর এক্ষেত্রে যদি বলি, যদি আমরা কার্যশক্তির ক্ষেত্রে এখানে যদি ইউজ করি তাহলে হচ্ছে ফুট পাউন্ডার, কী লিখবো ফুট আর পাউন্ডার এলবি, হ্যাঁ পাউন্ডার হিসেবে ধরা হয়। তাই এইটা হচ্ছে ব্যাপার। কার্য আর শক্তির পর তোমরা যদি ক্ষমতার জায়গাতে চলে আসি, তাহলে ক্ষমতাতে কী পাবো না ক্ষমতার ক্ষেত্রে ক্ষমতাকে পি দিয়ে ডিনোট করা, পি সমান ডাব্লু/টি। একক সময়ে যে পরিমাণ কার্য করে তাকে বলা হয় কি না ক্ষমতা, বা কার্য করার হারকে ক্ষমতা বলা হয়। তাহলে কার্যটা উপরে কী আছে ডাইন সেন্টিমিটার, আর নিচে কি আছে সময়, তাহলে পার সেকেন্ড। নিউটন মিটার, নিচে কি আছে সময় পার সেকেন্ড। ফুট পাউন্ডার পার সেকেন্ড। ডাইন সেন্টিমিটার পার সেকেন্ড, একে এক কথায় যে নামে অভিহিত করা হয় সেটা আর্গ, একে এক কথায় যে নামে অভিহিত করা হয় সেটা হচ্ছে জুল। এর কোনো সেরকম নাম নাই, অর্থাৎ পরম একক নয়। এদের মধ্যে একটা রিলেশন মনে রাখবে, 1 জুল মনে হয় 10⁷ আর্গ। তাহলে এটা হচ্ছে ক্ষমতার জায়গাটা হলো। তাই এই যে ভৌত রাশিগুলোর কথা বললাম, এই যে ভৌত রাশির এককগুলো সেগুলো একটু দেখে নাও, যে ভৌত রাশির এককগুলোকে কীভাবে আমরা ব্যবহার করলাম। এরপরে যেটা দরকার তোমরা তাকাও ভালো করে, যে এরপরে যদি আমরা আর একটা ভৌত রাশির কথা বলি খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সান্দ্রতাঙ্ক। এইটি একটি নতুন নাম শুনছো তোমরা। সান্দ্রতাঙ্ককে ইটা দিয়ে ডিনোট করা হয়, এই চিহ্নটার নাম হচ্ছে ইটা, ইটিএ। আর ইটা সমান A/A ইন্টু ডিভিডিএক্স। শুধুমাত্র এইটুকুই মনে রাখো, এই ডিটেলস আমি তো যখন আমরা সান্দ্রতাঙ্ক চ্যাপ্টারে আসবো তখন বলবো। F/A ইন্টু ডিভিডিএক্সে কে কি বটে তার নাম অবশ্যই বলবো। এফ হচ্ছে কি না বল, এটা কি ক্ষেত্রফল, আর ডিভিডিএক্স যেটা বলছি সেটা হচ্ছে বেগের নতিমাত্রা। এইখান থেকে যে এর এককটা আসে কেমন দেখো, উপরে বল আছে তার উপরে হবে ডাইন, নিচে ক্ষেত্রফলের জন্য সেমি স্কোয়ার, আর ডিভি/ডিএক্স, ডিভি কথা মনে হচ্ছে বেগ, এই ডিভি কথার মনে হচ্ছে বেগের ক্ষুদ্র মানকে ডিভি বলা হয়, ডিএক্স মনে হচ্ছে সরণের বা দূরত্বের ক্ষুদ্র মানকে ডিএক্স ধরা হয়। ডি কথাটা মানে হচ্ছে তার ভ্যালুটা ছোট ধরা হয়। উপরে ডিভি মানে কি সেন্টিমিটার পার সেকেন্ড, কারণ বেগের একক, আর নিচে কি হবে সেন্টিমিটার। বোঝা যাচ্ছে ব্যাপারটা। তাহলে দেখো একটা সেন্টিমিটার এখান থেকে কেটে গেল, তাহলে এলো কি উপরে এলো ডাইন, আর নিচে আছে সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার বাই সেকেন্ড, এই সেকেন্ড নিচ থেকে উপরে উঠে গেল, তাহলে ডাইন সেকেন্ড পার সেমি স্কোয়ার। কী লেখা যায় ডাইন সেকেন্ড পার সেমি স্কোয়ার। এটাকে বলা হয় আমাদের সান্দ্রতাঙ্কের একক হিসাবে ধরা হয়। একে সাধারণত পয়েস হিসাবে ডিনোট করা হয়, কী হিসাবে পয়েস হিসাবে ডিনোট করা হয়। আর এসআই যখন করব তখন কি আসবে না নিউটন সেকেন্ড পার সেমি স্কোয়ার না হয়ে মিটার স্কোয়ার, এটাকে ডেকাপয়েস বা ডিপি হিসাবে ধরা হয়। এছাড়া আরও কতগুলো হয়, এছাড়া যেমন চাপের ক্ষেত্রে হয়, যেমন চাপটা যদি তোমরা দেখো তাহলে চাপের ক্ষেত্রে পাবে কি না চাপের ক্ষেত্রে পাবে
চাপ মানে কি লেখা যায় পি, একেও প্রেসার, বল বাই ক্ষেত্রফল। তাহলে বলের জন্য কি হবে না বলের জন্য সিজিএস হলে ডাইন, আর এক্ষেত্রে হবে কি সেমি স্কোয়ার। তাহলে কি ডাইন পাস সেমি স্কোয়ার। এটা কোন পদ্ধতিতে? এটা সিজিএসে। এসআই হলে কি হবে? এসআই হলে নিউটন পার মিটার স্কোয়ার হবে। তা এইসব ভৌত রাশিগুলো আছে, এই ভৌত রাশিগুলো সাধারণত আসে, আর এই ভৌত রাশিগুলো তোমরা খাতাতে নোট ডাউন করতে শুরু করে দাও। ভৌত রাশিগুলো যেগুলো করলাম সেগুলো পাঁচটাতে এই ফাঁকাটা রাখছি, কারণ এরপর মাত্রা নিয়ে পড়াশোনা করব, তখন মাত্রাগুলো একদম এই জায়গাতে রেডি করে নেবো, তাহলে খুব সুবিধা হবে। কারণ সিজিএস এসআই এপিএসের একক পেলাম এবং তার সাথে মাত্রাগুলোকেও পুট করে নিলাম। ঠিক আছে, তাহলে এরপরে নেক্সট জায়গাতে আমরা যাচ্ছি। তাই এই নেক্সট জায়গার পর কী আছে না, নেক্সট জায়গা হচ্ছে আমাদের ভৌত রাশি, মাত্রা, এসব তো সব পড়লাম, ক্যান্ডেলা, এগুলো এককের প্রয়োজনীয়তা আমাদের রেডি করা হলো। এরপর আমরা নেক্সট জায়গাতে যেটা যাব সেটা হচ্ছে মাত্রা। কিন্তু মাত্রা প্রকাশ করার আগে কিছু জিনিস আমরা বলবো, সেটা হচ্ছে যে মাত্রা ভৌত রাশির কীভাবে পরিমাপ করা হয়ে থাকে সাধারণত। দেখো, মাত্রা হচ্ছে একটা ভৌত রাশির অলঙ্কার হিসাবে ধরা হয়। মন দিয়ে শুনো, মাত্রা হচ্ছে, মাত্রাকে ইংরেজিতে ডাইমেনশন বলা হয়, মাত্রাকে ইংরেজিতে ডাইমেনশন বলা হয়। মাত্রা হচ্ছে একটা ভৌত রাশির অলঙ্কার, অর্থাৎ একটা ভৌত রাশির এক বা একের অধিক একক থাকতে পারে, কিন্তু মাত্রা সর্বদা ভৌত রাশির একটাই থাকবে। অর্থাৎ মাত্রা হবে ভৌত রাশি ইউনিকনেস বা এক বা অদ্বিতীয় হিসাবে ধরা হয়। হ্যাঁ, ইউনিকনেস হিসাবে ধরা হয়, অর্থাৎ এক বা অদ্বিতীয়। একটা ভৌত রাশি তার কোন ঘাতে উন্নীত হয়েছে, অর্থাৎ সেই ভৌত রাশি রাশিমালাকে প্রকাশ করার জন্য আমরা তখন সবসময় মাত্রাকে ব্যবহার করি। ঠিক আছে, তাহলে একটা মূল রাশি, কোনো ভৌত রাশির নির্ভরতা, অর্থাৎ সে কোন ঘাতে উন্নীত হচ্ছে সেটা সর্বদা মাত্রার সাহায্যে প্রকাশ করা হয়। ভিন্ন ভৌত রাশি কিন্তু মাত্রা একও হতে পারে, সেগুলো এখানে প্রকাশ করে দেখাবো। ঠিক আছে, তাহলে কি বলতে পারো যদি তোমাকে কোশ্চেন করে যে মাত্রা কি, না মাত্রা হচ্ছে একটা ভৌত রাশির এক বা অদ্বিতীয় সংখ্যা, বা যা ভৌত রাশির সঠিকভাবে পরিমাপ করতে সাহায্য করে। ভৌত রাশির মাত্রা বোঝাতে চায় যে সেই ভৌত রাশিটা কোন ঘাতে উন্নীত হয়েছে তা প্রকাশ করার জন্য। এবার দেখো, প্রথমে আমরা বলেছিলাম কি তিনটে ভৌত রাশির কথা, কি না দৈর্ঘ্য, তারপর কি বলেছিলাম ভর, আর তারপর কি বলেছিলাম সময়। এই তিনটে ভৌত রাশি নিয়ে আমরা পড়াশোনা করেছি। এই তিনটে ভৌত রাশিকে আমরা কি বলেছিলাম যে প্রাথমিক ভৌত রাশি। এই তিনটে ভৌত রাশিকে যখন মাত্রার সাহায্যে প্রকাশ করব, তখন এইটাকে এল, এটাকে এম, আর এটাকে টি হিসাবে ধরব। এলএমটি, এল লেন্থ অর্থাৎ দৈর্ঘ্য, এম ভর অর্থাৎ মাস, টাইম টি অর্থাৎ সেকেন্ড বা সময়। হ্যাঁ, তা এগুলো হচ্ছে ক্যাপিটাল। সবসময় মাত্রা প্রকাশ করার জন্য থার্ড ব্র্যাকেট ইউজ করা হয়, কারণ মাত্রা সবসময় ধনাত্মক অবস্থাতে থাকে। আর একে থার্ড ব্র্যাকেট এবং ক্যাপিটাল লেটার ইউজ করা হয়। ভালো করে খেয়াল করে রাখো যে এদেরকে সবসময় থার্ড ব্র্যাকেট এবং ক্যাপিটালে ইউজ করব। থার্ড ব্র্যাকেট যদি উল্লেখ না করেছো তাহলে এক্সামে কিন্তু নাম্বার কমিয়ে নেওয়া হয়, হাফ নাম্বার কমিয়ে নেওয়া হয়। থাকে তো এক, তার উপর হাফ কেটে নেয়। এরপর যে 7টা ভৌত রাশি ধরেছিলাম কি কি বলতো না, ধরেছিলাম দৈর্ঘ্য, ভর, সময়। তারপর কি পড়েছিলাম তড়িৎ প্রবাহ মাত্রা, এক কথায় প্রবাহ মাত্রাও বলা হয়। তারপর কি পড়েছিলাম আমাদের পড়েছিলাম তাপমাত্রা বা উষ্ণতা। আর তারপরে না পদার্থের পরিমাণ। আর লাস্ট পড়েছিলাম দীপন প্রাবল্য। এই যে 7টা ভৌত রাশি, এই 7টা ভৌত রাশির একটি নির্দিষ্ট মাত্রা আছে। দৈর্ঘ্যের মাত্রাকে আমরা কি বললাম এল দিয়ে ডিনোট করব, ভরের মাত্রাকে এম দিয়ে ডিনোট করব, সময়কে আমরা টি দিয়ে ডিনোট করব। এই তো তিনটে হলো। প্রবাহ মাত্রাকে হয় ক্যাপিটাল এ দিয়ে ডিনোট করব কিংবা ক্যাপিটাল আই দিয়ে। যদি সিবিএসই বই দেখো তাহলে সিবিএসই বোর্ডের ক্ষেত্রে ক্যাপিটাল এ দিয়ে ডিনোট করা হয়, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আই দিয়ে ডিনোট করা হয়ে থাকে। তাপমাত্রাকে আমাদের কি ধরা হয়, হয় ক্যাপিটাল টি দিয়ে ধরা হয় অনেক সময়, বা কে দিয়ে ডিনোট করা হয়, কে দিয়ে, অথবা এটা যে স্ল্যাশ চিহ্ন এইচ লিখে গোল করে এটাকে থার্ড ব্র্যাকেটে রাখা হয়। এ বলবো যে এইচ লিখে গোল করা এটাকে কি প্রকাশ করছে, এটাকে বলা হয় এনথ্যালপি। কি বলা হয় এনথ্যালপি। এটা তোমরা কেমিস্ট্রি টার্মে খুব বেশি ইউজ করতে শুনবে। পদার্থের পরিমাণ ক্যান্ডেলা, এই পদার্থের পরিমাণ মোল যেটাকে ক্যাপিটাল এম দিয়েও ডিনোট করা হয়, অনেক সময় ক্যাপিটাল এন দিয়েও ডিনোট করা হয়। সাধারণত ক্যাপিটাল এনটাকে ব্যবহার করা মানে উচিত। আর দীপন প্রাবল্যকে সিডি হিসাবে ধরা হয়, ক্যান্ডেলা। দীপন প্রাবল্যকে সিডি বা ক্যান্ডেলা হিসাবে ধরা হয়।
এটা হচ্ছে মাত্রার ব্যাপার। এরপর বিভিন্ন ভৌত রাশি ক্ষেত্রে মাত্রা কীভাবে প্রকাশ করা হয় সেই জন্যে আমি আবার এই পেজটাকে নিয়ে চলে আসি। এই পেজটাতে কারণ কি একবারে একক মাত্রা সব কিছু আমরা পেয়ে যাব। দেখো এইখানটাতে যদি আমরা মাত্রাটাকে প্রকাশ করতে যাই তাহলে মাত্রাটাকে কীভাবে প্রকাশ করছি লক্ষ্য করো। প্রথমে ছিল দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্যের ক্ষেত্রে কী হবে জাস্ট এল। তারপর কি ছিল ভালো করে লক্ষ্য করো পুরোটাকে, ভর ছিল, তাহলে ভরের জন্যে এম। তারপর কি ছিল সময়, কি হয়ে গেল ক্যাপিটাল টি। তারপর কি ক্ষেত্রফল, তাহলে এল ইন্টু এল মানে দুবার এল হলে কি হবে এল স্কোয়ার। এল ইন্টু এল কেন বলবো, দৈর্ঘ্যের জন্য একবার এল, প্রস্থের জন্য একবার এল, তাহলে দুবার এলের জন্য কি হয়ে গেল এল স্কোয়ার। তারপর আয়তন তিনবার এল, তাহলে কি হয়ে গেল এল কিউ। তারপর কি হয়ে গেল ঘনত্ব, ঘনত্ব মানে কি ভর বাই আয়তন, তাহলে উপরে এম আর নিচের আয়তনের জন্য এল কিউ। থার্ড ব্র্যাকেট দেখো আমি অল টাইম দিচ্ছি, নিচে যা থাকবে সেটা উপরে, নিচে যদি পজিটিভে থাকে উপরে গেলে মাইনাসে চলে আসবে, অর্থাৎ এম এল টি টু দি পাওয়ার মাইনাস থ্রি, তাহলে এম এল টু দি পাওয়ার মাইনাস থ্রি। এরপর আছে দেখো স্মরণ, তাহলে স্মরণের ক্ষেত্রে কি জাস্ট দৈর্ঘ্যের কথা, তাহলে এল। বেগের যখন হচ্ছে তাহলে এল আর নিচে আছে কি টি, কারণ স্মরণ বাই সময়, তাহলে এটা কি বলবো এল টি ইনভার্স। এল টি ইনভার্স -1 বলতে পারো, ইনভার্স বলতে পারো, একই জিনিস। হ্যাঁ, আবার যদি ধরো -2 আছে তখন সেটাকে বললে ইনভার্স 2, তখন আর -2 বলবে না। এরপরে কি আছে ত্বরণ, ত্বরণের জন্য হবে উপরে এল আর নিচে কি হবে টি স্কোয়ার, তাহলে কি আসবে এল টি টু দি পাওয়ার -2। দেখো বুঝতে পারছো আশা করি। এরপরে যে কোশ্চেন যেটা হচ্ছে আমাদের মন্দন, একই, তাহলে উপরে এল নিচে টি স্কোয়ার, তাহলে হচ্ছে কত এল টি টু দি পাওয়ার -2। আচ্ছা তারপরে কি আছে বল, বলের জন্য কি হবে ভর আর ত্বরণ, তাহলে ভরের জন্য এম আর ত্বরণের জন্য এল টি টু দি পাওয়ার -2, তাহলে কী হয়ে গেল এম এল টি টু দি পাওয়ার -2। এটা হয়ে গেল বলের জন্যে, কী হয়ে গেল এম এল টি টু দি পাওয়ার -2। এখন এরপরে কি পাবো না বলের পর পাবো ভর বেগ, তাহলে ভর বেগের জন্য ভর আর বেগ, তাহলে ভরের জন্য এম আর বেগের জন্য এই মাত্র শিখলাম এল টি টু দি পাওয়ার -1, তাহলে কী হয়ে গেল এম এল টি টু দি পাওয়ার -1। দেখো বুঝতে শিখো কীভাবে হচ্ছে, যদি বুঝতে শিখে যাও তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না, মুখস্থ একদম করবে না, কারণ ক্লাস 11 উঠেছো সায়েন্স পড়ছো, মানে এটা থেকে আমার বুঝতে পারা যায় যে কিছু মেরিট তোমার মধ্যে আছে। আর যার কারণে আমি বলবো যে প্রত্যেকটা জিনিসকে বোঝার চেষ্টা করবে, মুখস্থ করার একদম চেষ্টা করবে না, কারণ অনেক বড় বড় বই রেডি করতে পারবে না, তখন আলটিমেট এক্সামের হলে সব ভুলে যাবে। তাই শুরু থেকে প্রতিদিনে পড়া প্র্যাকটিস করবে, আর সাথে সাথে কী করবে সেটা প্রচুর পরিমাণে রিভিশন করবে। ক্লাস 9, 10-এ যা রিভিশন করেছো তার থেকে দুগুণ রিভিশন তোমাকে করতে হবে, কারণ অনেক বড় বড় ক্যালকুলেশন আছে, অনেক বড় ম্যাথ প্রবলেম আছে, ভয় দেখাচ্ছি না কিন্তু বাস্তব, এটা বাস্তব যেটাকে মানতে হবে। ওকে, কার্যক্ষমতা শক্তিতে এই যে কার্য আর শক্তি, কার্যর ক্ষেত্রে আছে দেখো ডাইন আর সেন্টিমিটার মানে বল ইন্টু স্মরণ, তাহলে বলের জন্য এই মাত্র কী পড়লাম এম এল টি টু দি পাওয়ার -2 পড়লাম তো, তার সাথে স্মরণটার জন্য আবার একটা এল, তাহলে এক কথায় কী লিখতে পারি দুটো এল থাকার জন্যে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, কী লিখতে পারা যায় এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। তাহলে এইটা হয়ে গেল তোমার আমাদের কার্য আর শক্তির ক্ষেত্রে। এরপর হচ্ছে ক্ষমতার জায়গা, ক্ষমতা কী আছে কার্য বাই সময়, তা কার্যর জন্য এই মাত্র কী পেলাম এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, আর নিচে কী আছে সময়, তাহলে বাই টি, তাহলে এক কথায় এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 আছে আর এখানে -1, তাহলে কী হয়ে যাবে -3, তাহলে এক কথায় বলতে পারা যায় এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3। এটা কার জন্য হলো না এটা হয়ে গেলো আমাদের ক্ষমতার জন্যে। এরপরেই সেই জিনিসটি আছে সেটি হচ্ছে সান্দ্রতাঙ্ক, সান্দ্রতাঙ্ক ছাড়া আর একটা হয় পৃষ্ঠটান, তো সান্দ্রতাঙ্কটা আগে বুঝিয়ে দিই। সান্দ্রতাঙ্কতে দেখো দেখো ডাইন সেকেন্ড পার সেমি স্কোয়ার আছে না, তাহলে ডাইনের জন্য কী হবে ডাইন মানে বলের কথা, তাহলে এম এল টি টু দি পাওয়ার -2। আচ্ছা সেকেন্ড মানে কি ইন্টু টি, এটা একটা হলো, আর নিচে কি আছে সেমি স্কোয়ার মানে কী হবে এল স্কোয়ার। তাহলে এই জায়গা থেকে কিভাবে ক্যালকুলেশন করবো দেখো উপরে একটা এল নিচে একটা এল কেটে গেলে একটা এল নিচে পড়ে থাকবে, তাহলে নিচের ওই এলটা যদি উপরে যায় -1-এ যাবে, টি টু দি পাওয়ার -2 আছে আর এখানে কিছু নয় মানে 1 আছে, তাহলে টি টু দি পাওয়ার -1 হবে, তাহলে কী হয়ে গেল এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -1। তাহলে এটা হচ্ছে সান্দ্রতাঙ্কের মাত্রা, খুব আসে সান্দ্রতাঙ্কের মাত্রাটা। ইভেন এখানে চাপের মাত্রা ছিল, চাপের মাত্রাটা দেখে নাও,
চাপের মাত্রাটা, চাপের মাত্রার উপরে বল আছে, তাহলে ml (10⁻²) আর নিচের ক্ষেত্রফল আছে L², তাহলে এল কেটে গেলে তাহলে একটা এল থাকবে নিচে, তাহলে সেই এলটা উপরে গেলে -1 যাবে, আর অলরেডি উপরে কি আছে -2, তাহলে ml⁻⁻1 আর তার সাথে T⁻²। তাই এটা চাপের উপর হয়। আর একটা জিনিস তোমাদেরকে একটু মনে করিয়ে দিই, এই জায়গাটা একটু এরকমভাবে দাগ করে দিলাম, পৃষ্ঠটান, এটা তোমরা পড়বে। পৃষ্ঠটানকে ইংরাজিতে বলে সারফেস টেনশন। হ্যাঁ, পৃষ্ঠটান কী করে না কোনো একটা তরলকে গোলাকার আকার ধারণ করতে সাহায্য করে, এবং পৃষ্ঠটান এর সমান হয় একক দৈর্ঘ্যে কোনো তরলের উপর যে লম্বভাবে বল প্রয়োগ করে তাকে তার পৃষ্ঠটান বলা হয়। এস সমান F/L, এফ মানে হচ্ছে ফোর্স আর নিচে এল মানে হচ্ছে লেন্থ, অর্থাৎ বল বাই দৈর্ঘ্য। তার বলের জন্য কি হলো না, বলের জন্য জানি ml (10⁻²) আর নিচের এল আছে, তাহলে এল যদি ক্যান্সেল আউট হয় তাহলে কী লিখবো m(t²) কী লিখতে পারি m(t²)। তাহলে এটা হচ্ছে পৃষ্ঠটানের ব্যাপার। তাহলে পৃষ্ঠটানের ব্যাপারটাকে আমি তোমাদের রেডি করে দিলাম। এরপর তোমরা চলে এসো যে আমি তো ভৌত রাশির মাত্রাগুলো সম্বন্ধে পড়লাম, মাত্রা এছাড়া আর কী কী হতে পারে, এছাড়া আর যেগুলো ভৌত রাশির মাত্রা হিসাবে আমাদের মনে রাখতে হবে তার মধ্যে পড়ে তাপগ্রাহিতা। কি বলছি? তাপগ্রাহিতা। এবং তাপগ্রাহিতাকে ডিনোট করা হয় H = mt। ঠিক আছে, H সমান কি লেখা যায় mt, এটা হচ্ছে তাপগ্রাহিতাকে ডিনোট করা হয়। H সমান mtতে m আর t এই দুটোর উপর নির্ভর করে, অথবা আমরা তাপগ্রাহিতাকে হিসাব করে ধরবো যে গৃহীত তাপ শক্তি কতটা তাপ শক্তি নিচ্ছে, অর্থাৎ গৃহীত তাপ শক্তি বাই তাপমাত্রা বৃদ্ধি বা তাপমাত্রা পরিবর্তন, তাপমাত্রা বৃদ্ধি। এবং গৃহীত তাপ শক্তি বাই তাপমাত্রা বৃদ্ধি ব্যবহার করার জন্য উপরে কি একক করা হয়, তাপ শক্তির কথা বলছি, মানে তাপ আর শক্তি একই জিনিস, জুল এসআই এককে করা হয়। আর নিচে তাপমাত্রার কথা বলছি কেলভিন, তাহলে জুল পার কী হবে কেলভিন। এখন যদি মাত্রা বলি উপরে শক্তির কথা, তাহলে শক্তির ক্ষেত্রে কী হয় ml² (T⁻²), আর উষ্ণতার জন্য কী লিখবো এনথ্যালপি, এইভাবে বানাবো। তাহলে কি লিখতে পারা যায় ml² (T⁻²) আর এনথ্যালপি ইনভার্স 1, কী লিখতে পারা যায় এনথ্যালপি ইনভার্স 1। ঠিক আছে, তা এটা হচ্ছে তাপগ্রাহিতা, এটা পরীক্ষাতে আসে। এছাড়া আরও কিছু কিছু থাকে, সেগুলো আমরা টেক্সট বুকে যখন পড়তে শুরু করবো তখন এগুলো ইম্পর্টেন্ট। যেগুলো বললাম সেগুলো কিন্তু ভালোভাবে রেডি করে নিতে হবে। এখন এইগুলো তো আমরা পড়লাম, এরপরে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে আমাদের এককবিহীন রাশি তো পড়লাম, এরপর পড়বো মাত্রাবিহীন রাশি কাকে বলা হয়। মাত্রাবিহীন রাশি, মাত্রাবিহীন রাশি হচ্ছে যেসব রাশির বা যেসব ভৌত রাশির মাত্রা 1 হয়, অর্থাৎ মাত্রা 1 হয়, তাদেরকে মাত্রাবিহীন রাশি বলা হয়। মাত্রাবিহীন রাশি হচ্ছে ইংরেজিতে বলা হয় ডাইমেনশনলেস কোয়ান্টিটি, ডাইমেনশনলেস কোয়ান্টিটি। ঠিক আছে, ডাইমেনশনলেস, ডিটা ক্যাপিটাল লিখলাম। ডাইমেনশনলেস কোয়ান্টিটি কাদেরকে বলবো, দুজনই হয়, সেটা হচ্ছে কোণ আর ঘনকোণ। এই যে কোণ আর ঘনকোণ এইগুলোকে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হিসাবেও ধরা হয়, এগুলোকে আমরা সাপ্লিমেন্টারি ইউনিট হিসাবে ধরা হয়, এবং তাদের মাত্রাকে বলে সাপ্লিমেন্টারি আমাদের ডাইমেনশন হিসাবে ধরা হয়। ঠিক আছে, তো কোণ হচ্ছে আমাদের সাপ্লিমেন্টারি ইউনিটের মধ্যে পড়ে, আর কোণের ইংরাজি কী হয় অ্যাঙ্গেল, বা বলা হয় প্লেন অ্যাঙ্গেল। এরপর বলবে যে কোণ কিভাবে রিপ্রেজেন্ট করা হয়। দেখো, কোণ যখন রিপ্রেজেন্ট করা হয় তখন কি করা হয় না, ধরো একটা বৃত্তের কথা আমি যদি আঁকি, তাহলে এই বৃত্তের এইটি কি কেন্দ্র, এটি কি কেন্দ্র, এই কেন্দ্র থেকে এ পর্যন্ত, কেন্দ্র নাম ও এ, একটা পার্টিকেল আছে এ বিন্দুতে, এ পার্টিকেলটা বি বিন্দু পর্যন্ত এলো, নিয়ে কেন্দ্রের সাথে কি তৈরি করলো, কোণ তৈরি করলো, সেটি কি থিটা কোণ। তাহলে সেটি কি থিটা কোণ। তাহলে এইখানে এই কোণটি হচ্ছে থিটা, আর থিটাটি কি বলবো না, থিটা হচ্ছে এই যে এ বি, এই যে জায়গাটা, এটা হলো বৃত্তের চাপ। তাহলে কি লিখবো বৃত্তের চাপ বাই বৃত্তের ব্যাসার্ধ, কি লিখতে পারা যায় বৃত্তের চাপ বাই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে বৃত্তের চাপ বাই বৃত্তের ব্যাসার্ধ, আলটিমেট বৃত্তের চাপ যখন ধরবো তখন সেক্ষেত্রে কি একটা সেন্টিমিটার মিটার এসব ইউজ করা হয়। যখন ম্যাথে তোমরা পরিসীমা চ্যাপ্টারগুলোতে পড়েছিলে, অর্থাৎ আমাদের যেগুলো পরিসীমার যে চ্যাপ্টারগুলো হয়, পরিমিতি যেগুলো বলা হয়, তো সেখানে তোমার সেন্টিমিটার মিটার ইউজ করা হতো বৃত্তের চাপের ক্ষেত্রে।
তাহলে এইটা এল হলো, বৃত্তের ব্যাসার্ধ সেটাও সেন্টিমিটার মিটার, অর্থাৎ আলটিমেট এল হবে। তাহলে উপরে এল নিচে এল হলে ক্যান্সেল আউট হয়ে গেলে 1। এগুলোকে এমনি করে ধরে কেটে দিতে নাই, জাস্ট এরকমভাবে লিখে 5টায় 1 দেখিয়ে দেওয়া। উপরেটা ইংরাজিতে বলে আর্ক অফ সার্কেল, আর্ক অফ সার্কেল, সার্কেলের চাপ। আর এখানে বলে রেডিয়াস অফ সার্কেল, সার্কেলের ব্যাসার্ধ। তাহলে এটা হচ্ছে কোণ বা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের মধ্যে পড়ে কোণ, যেটা হচ্ছে আমাদের মাত্রাহীন রাশি। এ কি তাহলে এ হচ্ছে মাত্রাবিহীন বা মাত্রাহীন রাশি। আশা করি বুঝতে পারছো। মাত্রাহীন রাশি হলেও এর নিজস্ব একক আছে এবং একে বলে রেডিয়ান। রেডিয়ান, যেটাকে শর্টে বলে র্যাড, RAD, কি বলা হয় র্যাড। এটা হলো মাত্রাহীন রাশির মধ্যে প্রথম যেটা, সেটা হচ্ছে কোণ। সেকেন্ড যেটা হয় সেটা হচ্ছে ঘন কোণ। ওকে, ঘন কোণকে ইংরেজিতে বলে সলিড অ্যাঙ্গেল। ঘন কোণকে ইংরেজিতে কি বলা হয়? সলিড অ্যাঙ্গেল। সলিড অ্যাঙ্গেল কীরকম হয়? সলিড অ্যাঙ্গেল হচ্ছে, ধরো তোমার আমি একটা বৃত্তের মতোই ধরলাম, বৃত্তের মতো ধরে কোনো একটা অংশকে, ধরো কেকের যে ব্যাপারটা হয় দেখেছো, কেকের এরকমভাবে কাটা হচ্ছে। এবার এরকম কাটলে এটা কি হয়, একটা অনেকটা এরকম দেখতে হয়। এই যে এই ব্যাপারটা হয়, এই যে ছবিটা, এইটা হচ্ছে ঘনকোণের ছবি। এবং ঘনকোণকে ডিনোট করা হয় ওমেগা দিয়ে। এই যে চিহ্নটা আছে এটা হচ্ছে ওমেগা। কি বলা হয়? ওমেগা। ঘনকোণকে ডিনোট করা হয় ওমেগা দিয়ে। আর ওমেগা সমান কি হয়? বৃত্তের ক্ষেত্রফল বাই বৃত্তের ব্যাসার্ধ স্কয়ার। এবার বৃত্তের ক্ষেত্রফল বলেছি মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে এল স্কয়ার, ব্যাসার্ধ স্কয়ার মানে সেটাও এল তার হোল স্কয়ার, উপরে এল স্কয়ার নিচে এল স্কয়ার, কেটে যাবে, কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। আর দেখতে হবে এরকম। এটা হচ্ছে ঘনকোণ। আর এইটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল, এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল, যেটিকে DA দিয়ে ডিনোট করা হয়, অর্থাৎ এরিয়া। আর এইখান থেকে এখানে রেডিয়াসটাকে R ধরা হয়। তাহলে ব্যাসার্ধ স্কয়ার আসছে এখানে, ঠিক আছে? তো এল স্কয়ার হয়ে গেলো 1 হওয়ার জন্য এও কিন্তু একটা মাত্রাহীন রাশি, কিন্তু এর ক্ষেত্রেও সে একক কি হয়? এর ক্ষেত্রে স্টেরিডিয়ান, স্টেরিডিয়ান, এটাকে বাংলায় বলা হয় স্টেরিডিয়ান, এটাকে SD বলা হয়। হ্যাঁ, একে কি বলা হয়? SD। তাহলে এটা হচ্ছে স্টেরিডিয়ান। এটা হচ্ছে আমাদের মাত্রাবিহীন রাশির কথা হলো। তাই এই মাত্রাবিহীন রাশিগুলোকে তোমাদের মনে রাখতে হবে যে দুটো মাত্রাবিহীন রাশি হয়, এবং সেই মাত্রাবিহীন রাশিগুলো কী কী সেটা তোমরা জেনে গেলে, যে এটা হচ্ছে আমাদের প্লেন অ্যাঙ্গেল আর এটা হচ্ছে সলিড অ্যাঙ্গেল। ব্যাস, এখান থেকে হয়ে গেল। SI ইউনিটগুলো কতগুলো ভৌত রাশির আমি বললাম। কিছু ভৌত রাশি যেগুলো আমাদের একক মনে রাখা উচিত, সেগুলোকে আমি একটু পাশে লিখে রাখছি। ফার্স্ট হচ্ছে 1 অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রমকে দৈর্ঘ্য পরিমাপে ব্যবহার করা হয়। 1 অ্যাংস্ট্রমের মান হয় 10⁻⁻10 মিটার এবং 10⁻⁸ সেন্টিমিটার। এগুলো কিছু বিশেষ কেস যেগুলো আমাদের মনে রাখতে হবে। তারপরে মনে রাখতে হবে 1 ন্যানোমিটার, NM। ন্যানোমিটার হচ্ছে 10⁻⁹ মিটার হয়, ঠিক আছে? তারপরে 1 মিলিমিটার, MM, মানে 10⁻³ মিটার। তারপর মনে রাখবে 1 μm, এই মিউটাকে বলে মাইক্রোমিটার। μm কথাটার মানে হচ্ছে মাইক্রোমিটার। ওকে, মাইক্রোমিটার হচ্ছে 10⁻⁶ মিটার। তারপর হচ্ছে 1 পিকোমিটার, PM, পিকো কথা মনে হচ্ছে -12 মিটার। তারপর তোমাকে মনে রাখতে হবে 1 FM, FM মানে হচ্ছে ফার্মিমিটার, 10⁻⁻15 মিটার। এইগুলোকে তোমাকে মনে রাখতে হবে। কিলোমিটার, হেক্টোমিটার, এগুলো সবাই জানো, এগুলোকে আর বলা হতে হবে। 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটটি মনে রাখবে। AU হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। কি বলা হয়? অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট কোথায় ব্যবহার করা হয়? সূর্য থেকে পৃথিবীর যে গড় দূরত্ব, এই জায়গাতে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট ইউজ করা হয়। আর এর মানটা মনে রাখতে হবে 1.44 বা 495 × 10⁻11 মিটার হিসাবে ধরা হয়, ঠিক আছে? এটাকে আমাদের 1.5 × 10⁻11 ধরে নেওয়া হয়, যেটা আমরা ভূগোলে যখন পড়তাম তখন বলতাম প্রায়, কি বলতাম? 15 কোটি কিলোমিটার। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কি বলতাম? প্রায় 15 কোটি কিমি। এই সেই দূরত্ব অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট হিসাবে ধরা হয়।
আর একটা এককে মনে রাখতে হবে, তাহলে এটা 7 নাম্বারে দিলাম। 8 নাম্বার হচ্ছে লাইট ইয়ার, এলআই হচ্ছে লাইট ইয়ার, 1 আলোকবর্ষ। কি বলছে? 1 আলোকবর্ষ। আলোকবর্ষ হচ্ছে শূন্য মাধ্যমে আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকে 1 আলোকবর্ষ বলা হয়, এবং এর ভ্যালুটা মনে রাখবে 9.46 × 10⁻15 মিটার। কী বলা হয়? 9.46 × 10⁻15 মিটার। আর একটা মনে রাখবে 1 পারসেক দৈর্ঘ্যের সবচেয়ে বড় একক, ক্লাস 9-এ পড়েছ। 1 পারসেক মনে হচ্ছে কি না 3.26 লাইট ইয়ার, অর্থাৎ আলোকবর্ষের 3 গুণ হচ্ছে 1 পারসেক, আর যার জন্য এর মানটা হয় 3.06 বা 08 × 10⁻16 মিটার। ওইখানে ছিল 15, এখানে হলো 16, যার জন্য পারসেক দৈর্ঘ্য আলোকবর্ষ থেকেও বড় একক হিসাবে ধরা হয়ে থাকে। এছাড়া আর কিছু মনে রাখার দরকার নয়, তাও আমি বলে দিই। 1 মাইল কথাটা ইউজ করা হয় 1.6 কিলোমিটার বা 1600 মিটার। 1600 মিটার যে গ্রাউন্ডে দৌড় হয় এটাকে 1 মাইল দৌড় হিসাবে ধরা হয়ে থাকে। কী বলা হয়? 1 মাইল দৌড়। তাছাড়া আরও দুটি ইউনিট বলে দিই। 1 চন্দ্রশেখর লিমিট, CSL, চন্দ্রশেখর লিমিট মনে হয় 1.4 টাইমস অফ মাস অফ সান, সূর্যের ভরের 1.4 টাইমস, মানে 1.4 গুণ, যার মান হয় 2.8 × 10⁻30 কেজি। কী বল? 2.8 × 10⁻30 কেজি। এইগুলো সাধারণত ব্যবহার করা হয়। 1 সোলার ডে, সৌরদিন, এটা একটু মনে রাখো। 1 সোলার ডে এটা হয় কি না 24 ঘন্টা হিসাবে ধরা হয়, এবং তাকে যদি সেকেন্ডে করি 24 × 1 ঘন্টা মানে কি 3600 সেকেন্ড, মানে 86400 সেকেন্ডকে ইউজ করা হয়। এটা হচ্ছে 1 সোলার ডে হিসাবে ধরা হয়। আর লাস্ট আমরা একটা ইউনিটকে ধরবো, সেটা হচ্ছে 1 সেক। সেক কথাটা ইউজ করা হয় 10⁻8 সেকেন্ডে ইউজ করা হয়ে থাকে। তাহলে এই যে ফরম্যাটগুলো আমি প্রত্যেকটা লিখলাম, এগুলোকে পারলে খাতাতে লিখে নাও, বাকি আর কিছু লেখার দরকার নাই। এই জায়গাতে আমি তোমাদের আজকে ভিডিওটা শেষ করছি। যে ভিডিওটার মাধ্যমে আমি তোমাদের আরেকবার দেখিয়ে দিই যে কী কী করলাম আমরা। না, প্রথম যেটা করলাম সেটা আমরা প্রথমে ভৌত রাশির পরিমাপ ও মাত্রার, ভৌত রাশি কী জিনিস, ভৌত রাশির ক্ষেত্রে প্রাথমিক রাশি কী, লব্ধ রাশি কী, মানে একবার রিক্যাপ করে দিচ্ছি। প্রাথমিক লব্ধ রাশির উপর নির্ণয় করলাম। প্রাথমিক ভৌত রাশি এবং লব্ধ রাশির পর আমরা ডাইরেক্ট এককে চলে গেলাম। লব্ধ রাশির ক্ষেত্রে আর একটা কথা বলবো, এরকম বলতে পারে যে 3টি প্রাথমিক রাশি নিয়ে গঠিত এরকম একটি লব্ধ রাশির নাম বলো, তখন সেক্ষেত্রে বল ভরবেগের কথা বলবো। লব্ধ রাশির পর আমরা ডাইরেক্ট এককে চলে গেলাম। এখানে কিন্তু রাশি হিসাবে আরও দুজনকে ব্যবহার করা হয়, স্কেলার রাশি আর ভেক্টর রাশি, যেগুলো পরবর্তী চ্যাপ্টারে অর্থাৎ 3 নম্বর যে চ্যাপ্টার আছে স্পেশালভাবে ডিটেলস করা আছে, যার জন্য ওদেরকে সেভাবে উল্লেখ করলাম না। ঠিক আছে, একটু তাও শুনি রাখি তোমাদেরকে। স্কেলার রাশি কাকে বলে? যেসব ভৌত রাশির মান থাকে কিন্তু দিক বা অভিমুখ থাকে না। আর ভেক্টর রাশি কাকে বলে? যেসব ভৌত রাশির মান ও দিক উভয় থাকে তাদের হচ্ছে ভেক্টর রাশি হিসাবে ধরা হয়। তো এইটুকু হচ্ছে ঘটনা। ভৌত রাশি ক্ষেত্রে এককের কথা, এককে কীভাবে প্রকাশ করা হয়, কী টাইপ, ভালো করে দেখে নাও কীভাবে কী করলাম। একক বিন রাশির কথা উল্লেখ করলাম। তারপরে আমরা ভৌত রাশির এককগুলো প্রত্যেকটা কীভাবে কেমনভাবে এলো সব আমি লিখিয়ে দিয়েছি এবং বুঝিয়ে দিয়েছি। মাত্রার জায়গা থেকে স্টার্ট করলাম। মাত্রার ক্ষেত্রে এখানে ইউজ করলাম যে কিভাবে মাত্রা হয়, মাত্রাবিহীন রাশি কারা, এবং কিছু বিশেষ কেস যেখানে কোন রাশিগুলোর কীরকম ইউনিট হয় সেগুলোকে এখানে প্রকাশ করা হয়েছে। এর পরবর্তী ভিডিও, এটা পার্ট 1 হিসাবে আমি ভিডিওটাকে প্রকাশ করছি। পরবর্তী ভিডিও পার্ট 2 থাকবে, পার্ট 3 থাকবে। পার্ট 2 ভিডিওর মধ্যে আমি কি করব না, মাত্রা থেকে কিভাবে ভৌত রাশি রূপান্তর করা হয়, কোন একটা ভৌত রাশির মাত্রা কিভাবে তাদের মধ্যে সম্পর্ক ক্রিয়েট করে, এবং তার সাথে এখানে আমাদের কিছু এরর বা ত্রুটি নিয়ে অঙ্ক থাকবে, সেই ত্রুটির অঙ্কগুলো দেখতে হবে। তো ভিডিওটিতে প্রথম যদি এসে থাকো তো অবশ্যই ভিডিওটাকে বলবো লাইক করো, শেয়ার করো এবং বন্ধুদের এসে পাঠিয়ে দাও। সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, কারণ তুমি পরপর যদি ভিডিও দেখতে চাও তাহলে তুমি দেখতে পাবে যে আমি কীরকম মানে কন্টেন্ট নিয়ে ভিডিওটা রেডি করছি। এবং পাশে দেখো, ভিডিওতে কন্টিনিউ থাকো। ক্লাস 11-এর তোমরা সবসময় শুরু থেকে প্রতিজ্ঞা করো যে শুরু থেকে ভালোভাবে পড়াশোনা করবে। যদি দেখো শুরু থেকে শেষ অবধি ভালোভাবে পড়াশোনা করো, নিশ্চয়ই তোমার ভালো রেজাল্ট হবে। এবং ক্লাস 11 আর 12 যদি ভালো রেজাল্ট করো তাহলে কিন্তু ভবিষ্যতে যে এন্ট্রান্স এক্সামগুলো হয় সেগুলো কিন্তু তোমার কাছে কোনো বাধা হিসাবে দাঁড়াবে না। ওকে, তো আজকে ভিডিও এতটা পর্যন্ত। বাই, থ্যাংক ইউ।